বিকেলের হালকা রোদের মাঝে মাহাদের গায়ের শার্টটা ভিজে চুপচুপ করছে। দৃশ্যদের এলাকা থেকে বের হয়ে তারা একটা টঙের দোকানে বসলো। রাফসান দ্রুত একটা পানির বোতল নিয়ে এসে মাহাতকে পানি খাওয়ালো। সকলেই মাহাদের মনের অবস্থা বুঝতে পারছে। দৃশ্য মাহাদের জন্য কি সেটা সবাই জানে। তানিম বলল, মাহাদ, আগে একটা ফার্মেসিতে চল। নাক দিয়ে এখনো ব্লিডিং হচ্ছে। মাহাত মাথা নেড়ে না বলে বোতলের পানি দিয়ে মুখ ধুয়ে নিল। বুকের ভিতরটা কেমন দাউ দাউ করে চলছে। দেশের পরিবারকে এই মুহূর্তে তার মানুষ বলে মনে হচ্ছে না। নিজের ওপরই ভীষণ রাগ হচ্ছে। তারা বাবাকে এত অপমান করার পরও সে নিজের সব ইগোকে সাইডে রেখে নিচে গেল দৃশ্যের বাবার সাথে কথা বলতে। সেখানেও তারা এমন ব্যবহার করলো। এত কিসের ইগো তাদের? দৃশ্যের মতো একটা মেয়ে ওই পরিবারে কি করে জন্মালো? এত কিছুর পরও তারা কি করে দৃশ্যের ফুপির মৃত্যুর জন্য তার পরিবারকেই দায়ী করে? তারা নিজেরাই তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, সেটা কি জানে না? মাহাদের এই মুহূর্তে ভয় হচ্ছে। দৃশ্য ভীষণ ইমোশনাল মেয়ে। দৃশ্য আবার তার ফুপির মতো কোনো ভুল ডিসিশন না নিয়ে ফেলে। এই মেয়েটাকে ছাড়া সে কিছুতেই ভালো থাকতে পারবে না। তার জীবনের প্রথম নারী দৃশ্য, প্রথম অনুভূতি দৃশ্য, আর এই মেয়েটাই হবে তার জীবনের শেষ নারী। তার জন্য যা করা লাগে তাই করবে সে। আনিকা কবির এতদিন ধরে সব দেখছিলেন, কিন্তু মেয়ের জন্য কিছুই করতে পারেননি, ঠিক যেমনটা দিশার জন্য পারেনি। মেয়েটা তার কোলে মাথা রেখে কত কেঁদেছিল, ভাইকে বোঝানোর কথা বলেছিল। আনিকা কবির আগে থেকেই স্বামীকে ভীষণ ভয় পেতেন, কারণ স্বামীর সকল হিংস্র রূপ তিনি দেখেছেন। একদিন অনেক সাহস নিয়ে দিশা আর আরিফের বিষয়ে বলেছিলেন তিনি। আশরাফ হুসাইন রেগে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিলেন তার গালে। স্বামীর কাছে তিনি কখনোই যোগ্য সম্মান পাননি, কিন্তু নিজের মেয়ের সাথে সেই একই জিনিস রিপিট হতে দেখে তিনি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন। ভালোবাসার মর্ম তো কোনোদিন এই লোকটা বুঝতেই পারেনি। এতগুলো বছরের কোনোদিন স্বামীর কাছে ভালোবাসা যে পাননি তিনি। আরিফ রহমানের রাগে গা চলে যাচ্ছে। মাহাদের মুখে আঘাতের চিহ্ন দেখে তিনি অস্থির হয়ে উঠেছেন। তানিমের কাছে দৃশ্যদের বাসার সব ঘটনা জেনে রাগে তার মাথা ফেটে যাচ্ছে। মানুষ এত খারাপ কি করে হতে পারে? তারা দিশাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর এখন মাহাদের জীবন থেকেও সুখ কেড়ে নিতে চাইছে তারা। এটা কিছুতেই হতে দিবে না। বাসা থেকে বেরিয়ে সে সোজা চলে গেল আশরাফ হোসেনের পার্টি অফিসে। আশরাফ হুসাইন তখন একটা মিটিংয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই আরিফ তার কেবিনে প্রবেশ করে। বিক্ষিপ্ত আরিফকে দেখে আশরাফ হুসাইন এক পৈশাচিক আনন্দ পায়। আশরাফ হোসেন সব সময় ক্ষমতা লোভী। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতিতে যুক্ত। আজকের এই অবস্থানে আসতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ঠিক কত মানুষের বিসর্জন দিয়ে সেই ক্ষমতায় এসেছে তা নিজেও জানেন না। আমজাদ রহমানকে তিনি কখনোই পছন্দ করতেন না, কারণ আমজাদ রহমান ক্ষমতাধর ব্যক্তি। আমজাদ রহমানের বাবা ছিলেন তুখোড় রাজনীতিবিদ। তাকে সকলেই ভীষণ পছন্দ করত। তাই তো বাবার পরে খুব সহজেই আমজাদ রহমান ক্ষমতায় আসতে পেরেছেন। আমজাদ রহমানের লোক পরিচিত কম ছিল না। তিনি সব সময় মানুষদের কষ্টকে বুঝতেন এবং তাদের সাহায্য করতেন, যার কারণে লোকেরা তাকে ভীষণ পছন্দ করত। সেখানে স্বার্থপর আশরাফ হোসেন কিছুতেই নির্বাচনে জয়ী হতে পারছিলেন না। আমজাদ রহমানকে রাস্তা থেকে সরানোর অনেক চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু আমজাদ রহমান অনেক ক্ষমতাধর ব্যক্তি। তার একটা চুল বাঁকা করার সামর্থ্য আশরাফ হোসেনের ছিল না। আমজাদ রহমান নিজে থেকে রাজনীতি থেকে সরে না গেলে তার পক্ষে কখনোই জয়ী হওয়া সম্ভব ছিল না। কিন্তু যেদিন তার নিজের ছোট বোন দিশার জন্য আমজাদ রহমান তার কাছে মাথা নত করেছিল, সেদিন কি যে আনন্দ হয়েছিল সেটা বলে বোঝানো সম্ভব না। নিজের প্রতিদ্বন্দ্বীকে এইভাবে মাথা নত করতে দেখে তিনি এক অসীম আনন্দ উপভোগ করেছেন। নিজের ক্ষমতা জাহির করার জন্য আর আমজাদ রহমানও তার ছোট ভাইকে কষ্ট দেওয়ার জন্য তিনি দিশাকে অন্যত্র বিয়ে দিয়েছেন। কিন্তু এত সবের মাঝে তার নিজের বোনটাই যে শেষ হয়ে যাচ্ছিল, সেদিকে তার বিন্দু মাত্র নজর ছিল না।
আবার আজ এত বছর পর সেই মানুষগুলোকে তার কাছে আবার হাত জোর করতে দেখে তিনি ভীষণ আনন্দ পাচ্ছেন। আরিফকে এখানে দেখেই তিনি বাঁকা হাসলেন আর বললেন। তুমি এখানে কি চাই? আরিফ রাগে টেবিলে থাপ্পড় দিয়ে বলল। আপনি কি জীবনে মানুষ হবেন না? এইভাবে বাচ্চাগুলোকে কষ্ট দিয়ে কি পাচ্ছেন? নিজের মেয়ের চিন্তাও কি আপনার নেই? সে মাহাতকে পাগলের মতো ভালোবাসে, সেটা কি আপনার চোখে পড়ে না? আসাব হোসেন গম্ভীর স্বরে বললেন। আমার মেয়েকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, বরং নিজেদের ছেলেকে সামলাও। আমার মেয়েকে ফুসলিয়ে ফুসলে কোনো লাভ নেই। মেয়ের মাথা থেকে ওই ছেলেকে কি করে বের করতে হবে সেটা আমার ভালোই জানা আছে। তোমাদের বংশের ছেলেরা আমাদের বাড়ির মেয়ের পিছনে কেন যে কুত্তার মতো পড়ে থাকে আমি সঠিক বুঝতে পারি না। আরিফ অবাক না হয়ে পারে না। এ কেমন বাবা, নিজের সন্তানের প্রতিও কি কোনো মায়া কাজ করে না? আরিফ রেগে বলল। আপনার মতো অমানুষ আমি আমার জীবনেও দেখিনি। নিজের বোনের জীবনটা নষ্ট করে এখন নিজের মেয়ের জীবনটা শেষ করতে চাইছেন? আরে, আপনার মতো মানুষকে আল্লাহ সন্তান কেন দিয়েছে? যে সন্তানের সুখ বিসর্জন দিয়ে ইগোকে প্রাধান্য দেয়, তাদের সন্তানের বাবা হওয়ার যোগ্যতা নেই। মুখ সামলে কথা বলো আরিফ। তুমি যেমন বেয়াদব, তোমার ওই ভাইয়ের ছিল বেয়াদব। রাস্তাঘাটে আমার মারামারি করে বেড়ায়। আমার ছেলেকে 3 দিন হসপিটালে শুয়ে দিয়েছিল, তাই ওই বাড়িতে আমি আমার বোনকে দেইনি, আর না দিব দৃশ্যকে। আপনার মতো মানুষের কাছে এর চাইতে বেশি কিছু আশাই করা যায় না। মাহাত যদি অযোগ্য ছেলে হতো তাহলে সব মেনে নিতাম, কিন্তু ওর মতো যোগ্য ছেলে আপনি দৃশ্যর জন্য আর একটাও খুঁজে পাবেন না। দিশাকে যেমন এক জানোয়ারের কাছে তুলে দিয়েছেন, দৃশ্যকেও তেমন জানোয়ারের কাছেই দিবেন, কিন্তু সেটা আমি হতে দিব না। আশরাফ হোসেন কপট রেগে বললেন। আমার মেয়েকে আমি যার কাছে খুশি তার কাছে দিব, তোদের পারমিশন নিব না। আর তোর সাহস কম না, একজন মেয়ের অফিসে এসে এমন ব্যবহার করছিস। জানিস আমি কি করতে পারি? সাহসে দেখেছেন কি? এই সাহস আগে দেখালে আমার দেশে আজ আমার পাশে থাকতো। আর বাকি রইল দৃশ্যর কথা। দৃশ্য শুধু মাহাদের বউ হবে, পারলে আটকে দেখান। আর আপনার মতো 2 টাকার মেয়রকে আমার ভাই পকেটে নিয়ে ঘুরে রাস্তা দিয়ে হেঁটে গেলে আজও লোকেরা আমার ভাইকে সালাম করে। আরে, আপনার মতো মেয়রকে 2 মিনিটেই আমরা পায়ের তলায় পিষে ফেলতে পারি। আমার ভাইয়ের ক্ষমতা সম্পর্কে আপনার চাইতে বেশি কে জানে বলেন? আমার ভাই রাজনীতি থেকে সরে না আসলে এই জীবনে আর আপনার মেয়র হওয়া সম্ভব ছিল না। আরে, আমার ভাই তো আপনাকে এই ক্ষমতা ভিক্ষা দিয়েছে, ভিক্ষা। না হলে রাস্তার কুত্তাও আপনাকে চাটতো না। আমার ভাই নিতান্তই ভালো মানুষ বলে তাকে সেদিন অপমান করতে পেরেছেন, না হলে আপনার এই ক্ষমতা ছিনিয়ে নিতে আমার ভাইয়ের 1 মিনিটও লাগবে না। আশরাফ হোসেনের গা রাগে রি রি করে উঠছে। এত অপমান তিনি কিছুতেই হজম করতে পারছে না। তিনি রেগে বললেন। বেরিয়ে যা এখান থেকে। তোর ভাইয়ের ছেলেকে যদি কোনোদিন দেখি আমার মেয়ের পিছনে কুত্তার মতো ঘুরতে, সেদিন হবে তার শেষ দিন, বুঝছিস? মাহাদের গায়ে ফুলের টোকা দিয়ে দেখেন, আপনার রাজনীতি খেলার শখ চিরতরে গুছিয়ে দিব। আপনার সব কুকর্ম প্রকাশ করতে আমার 1 মিনিটও লাগবে না। আপনি কেমন দুর্নীতিবাজ সেটা সবাই জানে। রাস্তায় এনে ধার করাবো আপনাকে। জেলের ভাত খেলে একদম সোজা হয়ে যাবেন। শুধুমাত্র আমার ভাইয়ের জন্য কিছু বলছি না, তবে আগে আমি যেটা করতে পারিনি, প্রয়োজনে এবার সেটাও করব। এই বাচ্চাগুলিকে কোনো কষ্ট পেতে দিব না। কথাগুলি বলে আরিফ বেরিয়ে গেল। আর কয়েক মিনিট থাকলে এই লোকের গায়ে হাত তুলে ফেলবে আরিফ। আজ আফসোস হচ্ছে, দিশার জন্য এইভাবে প্রতিবাদ করলে দিশা তার পাশে থাকতো, তাদের একটা সুন্দর সংসার হতো। আশরাফ হোসেন রাগে কেবিনে কিছুক্ষণ ভাঙচুর করলেন। এত অপমান তাকে কেউ কোনো দিন করেনি। আজ শুধুমাত্র মেয়ের জন্য এইসব সহ্য করতে হলো। দৃশ্য আজকাল লেখাপড়ায় মনোযোগ দিতে পারছে না। কি করে পারবে? যেখানে মন বিক্ষিপ্ত সেখানে মনোযোগ আসবে কি করে? তার সাথে এমন কেন হচ্ছে?
ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা এত যন্ত্রণা কেন? প্রিয় মানুষটিকে হারাবার ভয় এত প্রখর কেন হয়? ভালোবাসা তো আর বলে কয়ে আসে না, ব্যাস হয়ে যায়। সেই ঘটনার পর আরিফ মাহাতকে ঢাকায় নিয়ে আসে। আসলে সে চাচ্ছে পরিস্থিতি কিছুটা শান্ত হোক। রাগের মাথায় কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না। মাহাতের সাথে দৃশ্যের আজ কয়েকদিন যাবৎ কথা হয় না। দৃশ্যের ফোনটা তার ভাই সেই দিন ভেঙে ফেলেছিল। মাহাত পরদিনই দৃশ্যকে ফোন কিনে দেয়। নাবিলার মাধ্যমে দৃশ্য কাছে পৌঁছায় আর সেটা লুকিয়ে ব্যবহার করতে বলে। মাহাত অনেক কল মেসেজ দিয়েছে, কিন্তু দৃশ্য কোনো রেসপন্স করছে না। দৃশ্যের বাসায় কোনো সমস্যা হলো কিনা তাই নিয়ে সে ভীষণ চিন্তিত। সে ঢাকা আসার আগে দৃশ্যের সাথে কথা হয়। দৃশ্য বলেছে সব ঠিক আছে, শুধু বাবা আর ভাইয়া তার সাথে কথা বলছে না। এরপর থেকে দৃশ্য তাকে ইগনোর করতে শুরু করেছে। আগে ফার্স্ট কল করতেই রিসিভ হতো, ধীরে ধীরে দৃশ্য তার কল কম রিসিভ করে। 10 বার রিং হলে একবার রিসিভ করে। আর কয়দিন ধরে দৃশ্য কল রিসিভ করছে না। ফোন নিয়ে ধরা খেলে তো ফোনটা বন্ধ পেত, কিন্তু তেমন না, ফোনটা অন। রিং হয় কিন্তু দৃশ্য রিসিভ করে না। মেসেজ সিন হয় কিন্তু রিপ্লাই দেয় না। মাহাদের মাথা যেন পাগল হবার দশা। নাবিলাও তার কল রিসিভ করছে না। সে রাজশাহীতে যেতে চাইলে আরিফ তাকে নানা কথায় আটকে রাখে। আসলে আরিফ রহমান মাহাতকে নিয়ে চিন্তায় আছেন। মাহাত সেখানে গেলে আশরাফ হোসাইন যদি তার ক্ষতি করার চেষ্টা করে, তাই তিনি চাইছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি অন্য পদক্ষেপ নেবেন। সারাদিন লেখাপড়া, ক্লাস, গান নিয়ে থাকলেও রাতটা কাটে মাহাতের বিষাদে। নিজেকে আর কিছুতেই ধরে রাখতে পারছে না। দৃশ্যের উপর ভীষণ রাগ জমা হচ্ছে। মেয়েটা তাকে কি করে ইগনোর করতে পারে? যুদ্ধের আগে এইভাবে দৃশ্য কিছুতেই হার মানতে পারে না। মাহাত কাউকে না জানিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। আর একদিনও সে দৃশ্যের সাথে কথা না বলে থাকতে পারবে না। মাহাত দাঁড়িয়ে আছে দৃশ্যের কলেজের সামনে। অনেকক্ষণ অপেক্ষার পর মাহাত দেখা পায় প্রিয়তমার। নাবিলার সাথে কথা বলতে বলতে আসছে। মুখটা কেমন মলিন হয়ে আছে। মেয়েটা কি ঠিক মতো খায় না? এমন শুকিয়ে গেছে কেন? দৃশ্য সামনে এগোতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। দৃশ্যের পা থমকে গেল। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা চমকে গেছে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে দৃশ্য মাহাতকে ইগনোর করে কলেজে ঢুকে গেল। মাহাত পুরো অবাক। দৃশ্য তাকে দেখেও না দেখার ভান করলো কেন? মাহাত আবার দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো দৃশ্যের কলেজ ছুটি হবার। দৃশ্যের কলেজ ছুটি হলো দুপুর 2টোয়। এই রোদের মাঝে দাঁড়িয়ে মাহাতের গায়ের জামাটাও ঘামে ভিজে গেছে। দৃশ্যের কলেজ ছুটির পরও দৃশ্য একই কাজ করলো। মাহাতের ভীষণ রাগ হচ্ছে। সে দ্রুত দৌড়ে পিছন থেকে দৃশ্যের হাত ধরে বলল, সমস্যা কি তোমার? আমাকে ইগনোর কেন করছো তুমি? দৃশ্য কিছু না বলে হাত ছাড়াতে চাইলে মাহাত আরো জোরে চেপে ধরে নিজের কাছে নিয়ে আসলো আর কোমল কণ্ঠে বলল, কি হয়েছে পিচ্ছি বলো? আমার কল কেন ধরছো না? মেসেজে রিপ্লাই করছো না? পাশে কেউ কিছু বলেছে? আমাকে বলো, আমি সব ঠিক করে দেব। কিন্তু তোমার ইগনোর আমি সহ্য করতে পারবো না। নাবিলা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। দৃশ্য সেই দিকে তাকিয়ে বলল, আমার হাত ছাড়ো। রাস্তাঘাটে এটা কোন ধরনের অসভ্যতামি? দৃশ্য কি হয়েছে বলবে প্লিজ? এমন কেন করছো তুমি? কিছুই হয়নি, হাত ছাড়ো। ছাড়বো না। আগে বলো আমাকে ইগনোর কেন করছো? দৃশ্য মাহাতকে জোর করে ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে এখন যেতে হবে। আল্লাহ হাফেজ। কথাটা বলে দৃশ্য চলে গেল। মাহাত অবাক হয়ে দৃশ্যের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটা এমন কেন করছে? সে কি বুঝতে পারছে না মাহাত কতটা কষ্ট পাচ্ছে তার বিহেভে? বিকালে মাহাত আবার দৃশ্যের কোচিং এর সামনে অপেক্ষা করতে থাকে। দৃশ্য তখনও মাহাদের সাথে কথা বলেনি। কষ্টে মাহাদের বুকটা ফেটে যাচ্ছে। দৃশ্যের এই পরিবর্তন মাহাত কিছুতেই মেনে নিতে পারছে না।
অপর দিকে তার চাচু কল করে অনেক বকাঝকা করে এখন রাজশাহীতে যাওয়ার কারণে। আজ প্রায় সপ্তাহ খানেক হলো মাহাত প্রতিদিন 2বার করে দৃশ্যের জন্য রাস্তায় অপেক্ষা করে কথা বলার জন্য, কিন্তু দৃশ্য তাকে ইগনোর করে চলে যায়। আজ বিকেলে দৃশ্য কোচিং করতে আসলে মাহাত রাগী চোখে দৃশ্যের দিকে তাকিয়ে তার হাত ধরে নিয়ে যায় সামনের গলির দিকে। সেখানে এনে রেগে দৃশ্যকে দেওয়ালের সাথে চেপে ধরল। বোঝা যাচ্ছে দৃশ্য হাতে ব্যথা পাচ্ছে। মাহাত রেগে বলল, আমাকে ইগনোর কেন করছিস? আমাকে মানুষ বলে মনে হয় না তোর? এইভাবে যন্ত্রণা কেন দিচ্ছিস তুই? আমি পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, সেটা কি তুই বুঝতে পারছিস না? দৃশ্য কপাল কুঁচকে বলল, আমার হাত ছাড়ো মাহাত, যখন তখন হাত ধরবে না, আমি ব্যথা পাচ্ছি। আর আমি যে ব্যথা পাচ্ছি সেটা কি? আর 7টা দিন ধরে সকাল বিকাল তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকছি, আর তোর কোনো পাত্তাই নেই। দৃশ্য আবার রেগে বলল, আমি বলেছি দাঁড়িয়ে থাকতে, কেন দাঁড়াও? আমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করা বন্ধ করো। মাহাত অবাক হয়ে বলল। আমি তোমাকে ডিস্টার্ব করি? দৃশ্য রেগে বলল, হ্যাঁ করো, আমার পেছনে কুকুরের মতো ঘোরা বন্ধ করো। তুমি কি বুঝতে পারছো না আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি না? দৃশ্যের কথাই মাহাত অবাক হয়। বুকটা থক করে ওঠে। তার সামনে দাঁড়ানো মেয়েটা কি আদেও দৃশ্য? এমন কথা তার মুখ দিয়ে কি করে আসতে পারে? বুকটা কাঁপলো না তার? সে অস্থির হয়ে দৃশ্যের 2 চিবুকে আলতো ছুঁয়ে বলল, পাগল হয়ে গেছো তুমি? কি বলছো এসব? বাসায় তোমাকে কেউ কিছু বলেছে না? ভয় দেখিস তাই না? বলো আমাকে। দৃশ্য মাহাদের হাত ছাড়িয়ে বলল, আমাকে কেউ কিছু বলেনি, আর না ভয় দেখিয়েছে। আমি নিজে রিয়েলাইজ করেছি আমি তোমাকে ভালোবাসি না। সব ছিল আবেগ, ছোট বয়সের আবেগ, যেটা সময়ের সাথে সাথে শেষ হয়ে গেছে। তাই আমার পিছু নেওয়া বন্ধ করো, অন্য কাউকে জীবন সঙ্গী করো, যে তোমাকে সত্যিকারের ভালোবাসতে পারবে। মাহাত কিছুই বলতে পারছে না, কাপা কাপা গলায় বলল, ফ্যামিলি পেশে তুমি এগুলো বলছো তাই না? প্লিজ দৃশ্য, তুমি ভয় পেও না, আমি সব ঠিক করে দেবো জান। দৃশ্য কপট রাগ দেখিয়ে বলল, সহজ বিষয় কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবাসি না, এসব আমার ইনফিচুয়েশন ছিল। আমি এখন আর তোমাকে ফিল করি না, তাই প্লিজ এসব ভুলে যাও। আর আমাকে ডিস্টার্ব করবে না, না হলে ইফ টিচিং এর মামলা করব। মাহাত এই দৃশ্যকে কিছুতেই চিনতে পারছে না। সত্যিই কি সব আবেগ ছিল? ছোট বয়সের আবেগ? দৃশ্য কি সত্যিই তাকে ভালোবাসে না? আবেগ কি এত প্রাণবন্ত হয়? এত বছরের সম্পর্ক কি শুধুমাত্র আবেগ দিয়ে চলছিল? এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? সন্ধ্যার পর মাহাত বাসায় ফিরলে শামসুন নাহার বেগম মাহাতকে কাছে ডাকলেন। আজকাল নাতিটার চেহারার দিকে তাকানো যায় না। মাহাত দাদির কাছে এসে বসলে তিনি মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, কি রে দাদু ভাই, আজকাল এই বুড়িকে কি চোখে পড়ে না? মাহাত গম্ভীর স্বরে বলল, তেমন কিছু না দাদি। আমার উপর রাগ করছিস? না দাদি। মায়াডারে আমারও ভালো লাগছিল, কিন্তু তার জাত ভালো না। আমার ছোট পোলাটা ওই মায়ারে অনেক ভালোবাসতো। আমরা কত চেষ্টা করেছি মায়াডারে বাড়ির বউ বানাইতে, তয় হের বাপ ভাইরা দিল না। আমার 2 পোলারে অপমান করছে। যেই দিন মায়াডার বিয়া হইল, আমার পোলাটা চিৎকার কইরা কাঁদছে। মা হইয়া আমি সব মুখ বুজা সহ্য করেছি। পোলাটার কষ্ট কোনোভাবে কমাইতে পারি নাই, তবু আমার পোলা নিজেরে সামলাই নিছিল। মায়াডার মরার খবর শুই না আমার পোলাটা শেষ হইয়া গিয়েছিল। আমার পোলার কাছে বিয়া দিলে কি এমনে মরা লাগতো? এত কিছু কইরাও হেরা মাইয়ার মরার দোষ আমার পোলারে দেয়। আরে জলিমের বাচ্চা, তোরাই তো এক জল্লাদের কাছে মেয়েরে বিয়া দিছিস, আর দোষ দেস আমার পোলার। আজ এত বছর পরেও তুইও একই কাজ করলি। আমার 2 পোলা তোর খুশির লাইগা সব ভুইলা হেগো বাড়িতে গেল, আর ওই আশরাফ আমার পোলাগো অপমান করলো। তুই বল আমি মা হইয়া কেমনে দেখতাম? তুই ওই মায়ারে ভুইলা যা, আমি তোর লাইগা পরির লাহান মায়া আনমু, যেইখানে তুই সম্মান পাবি।
মাহাত চুপচাপ দাদির কথা শুনল। তারপর তার ছেলের হাসি হেসে বলল, চাচু কেন বিয়ে করেনি জানো? সে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে সারা জীবন চলার স্বপ্ন দেখেছে, ছোট্ট একটা সংসার সাজানোর পরিকল্পনা করেছে, কিন্তু সব শেষ হয়ে গেছে। ভালোবাসা কি বারবার হয়? যেই মানুষটি তার নিঃশ্বাসের সঙ্গে মিশে গেছে, হঠাৎ তার জায়গাতে অন্য কাউকে ভাবা কি সম্ভব? মনের মাঝে অন্য কাউকে কি এত সহজে রিপ্লেস করা যায়? মনের ওপর জোর চড়ে না দাদি। দেশের ভবির ক্ষেত্রেও তাই হয়েছে। তার উপর জোর করে একটা সম্পর্ক চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলাফল কি দাঁড়িয়েছে সেটা তুমি জানোই। দৃশ্য আমার অস্তিত্বে মিশে গেছে, ওর জায়গাতে অন্য কাউকে ভাবা অসম্ভব। তবে চাচু যে ভুল করেছে আমি তা করব না। নিজের ভালোবাসাকে এত সহজে আমি হেরে যেতে দেব না। দৃশ্য শুধু আমার হবে, সেটা দৃশ্যর ইচ্ছাতে হোক বা অনিচ্ছায় হোক। কথাটা বলে মাহাত নিচের রুমে চলে গেল। শামসুন নাহার বেগম অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলেন। মাহাদের কণ্ঠে কিছু একটা ছিল, ক্রোধ, অভিমান, ভয় সব ছিল। তিনি ভীষণ ভয় পেয়ে গেলেন এই একরোখা ছেলেটা আবার কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। তবে এটা তিনি বুঝে গেছেন, মেয়েটাকে যে মাহাত কিছুতেই ছাড়বে না। মাহাত নিচের রুমে এসে চুপ করে শুয়ে রইল। দৃশ্যের আজকের ব্যবহার মাহাত কিছুতেই ভুলতে পারছে না। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। আজ দৃশ্যের জায়গায় অন্য কেউ থাকলে কি করে বসতো নিজেও জানে না। কিন্তু এই মেয়েটাকে সে কিছুই বলতে পারেনি, কারণ এই মেয়েটা তার দুর্বলতা। সব ভুলে মাহাত পরদিন দৃশ্যের কলেজের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু দৃশ্যের কোনো খবর নেই। মৌ আর সাইমাও কিছুই বলতে পারল না। নাবিলাও আসেনি, বিকেলে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে রইল। সেখানেও দৃশ্যের দেখা পেল না। এইভাবে আরো কয়েকদিন কেটে গেল। দৃশ্য না কলেজ এসেছে আর না এসেছে কোচিংয়ে। মাহাদের এখন উন্মাদ হবার জোগাড়। দৃশ্যকে কত হাজার বার কল করেছে তার হিসেব নেই। দৃশ্যের কণ্ঠস্বর শোনার জন্য মনটা অস্থির হয়ে আছে। দৃশ্যের উপর সে প্রচণ্ড রেগে গেল। তার ভালোবাসাকে কি দৃশ্য সস্তা মনে করেছে? এত সহজে কি কোনো সম্পর্ক শেষ করা যায়? দৃশ্যকে সে এত সহজে ছাড়বে না। তার অনুভূতি নিয়ে খেলেছে ও, এর শাস্তি ওকে পেতেই হবে। মাহাত কি জিনিস সেটা সে এখনো বুঝে উঠতে পারেনি। রাতে দৃশ্য পড়ার টেবিলে মুখ গুজে বসে আছে। সে কি আদৌ পড়ছে নাকি পড়ছে না বোঝা যাচ্ছে না। সামনে রাখা ফোনটি বেজে যাচ্ছে। দৃশ্য একবার সেই দিকে চোখ বুলিয়ে আবার বইয়ে মুখ গুজে রইল। আবার কল আসলে দৃশ্য দেখল নাবিলা কল করেছে। তার এই নম্বর শুধু দুইজন মানুষ জানে, এক মাহাত, দুই নাবিলা। খুব বেশি প্রয়োজন না পড়লে নাবিলা এই নম্বরে কল দিবে না। তাই দৃশ্য চিন্তিত হয়ে কল রিসিভ করতেই নাবিলা বলল, দৃশ্য নিচে আয়। এত রাতে তোর বাসায় কেন যাব? সমস্যা কোনো? আমার বাসায় না, জাস্ট নিচে আয়। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, ইম্পর্টেন্ট কথা আছে। দৃশ্য তাকিয়ে দেখল রাত বাজে 1টা। সে কিছুটা চিন্তিত হয়ে পড়ল। দ্রুত রুম থেকে বের হয়ে নিচে আসলো। দেখল নাবিলা তাদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে। দৃশ্য চিন্তিত হয়ে বলল, কি হয়েছে নাবি? এত রাতে আসতে বললি? নাবিলা ভয়ে ভয়ে বলল, মাহাত ভাইয়া এসেছে, তোকে এক্ষুনি দেখা করতে বলেছে। দৃশ্য কিছুটা চমকে গেল, তার ভয় হচ্ছে। সে বলল, মানে কি? তুই কি করে জানলি? মাহাত ভাইয়া তোকে অনেকবার কল করে না পেয়ে আমাকে কল করেছে। দৃশ্য কিছুটা রেগে বলল, তোকে না বলেছি ওর কল রিসিভ না করতে? কেন করেছিস? আরে আমি ধরতে চাইনি, মেসেজে হুমকি দিচ্ছিল তাই ধরেছি। উনি রাস্তায় আছেন, তোকে এক্ষুনি যেতে বলেছে, না হলে উনি বাসায় চলে আসবেন। দৃশ্য কি করবে ভেবে পাচ্ছে না। মানুষটির কাছ থেকে যত দূরে যেতে চাচ্ছে, মানুষটা ততই কাছে চলে আসছে। দৃশ্য বলল, আমি যাব না বলে দে। প্লিজ দৃশ্য, এমন করিস না। তুই মাহাত ভাইয়াকে ভালো করে চিনিস, উনি যা বলে তাই করে। এখন এই রাতে বাসায় চলে আসলে কি হবে ভাবতে পারছিস? দৃশ্য কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে চল। আমি কই যাব? দৃশ্য কিছুটা রেগে বলল, জানিস না কই যাব? আমারে মাফ কর বোন, মাহাত ভাইয়াকে আমার ভয় লাগে। আর এখন তো উনি হিংস্র বাঘ হয়ে আছেন, আমি যাব না।
আমাকে বাঘের গুহায় ফেলে তুই পালাবি সেটা হবে না। দৃশ্য জোর করে নাবিলাকে নিয়ে বাসা থেকে বের হলো। নাবিলা বলল, আরে ভাইয়া কই? দৃশ্য ভালো করেই জানে মাহাত কোথায়। সে সামনে এগিয়ে গলিতে ঢুকলো। সেখানেই বাইকের পাশে মাহাতকে দেখতে পেল। নাবিলা বিস্ময় হা করে রইল। কপাল কুঁচকে দৃশ্যের দিকে তাকিয়ে বলল, তুই এর আগেও ভাইয়ার সাথে রাতে এখানে দেখা করেছিস? দৃশ্য বিরক্ত হয়ে নাবিলার দিকে তাকালে নাবিলা বলল, না হলে জানলি কেমনে ভাইয়া এই গলিতে দাঁড়িয়ে আছে? ওই আর কি কি করছিস তুই? রুম ডেট করিস নাই তো আবার? দৃশ্য রাগী চোখে তাকালো। নাবিলা চুপসে গেল। তাদের আসতে দেখে মাহাত এগিয়ে আসলো। মাহাতকে ভীষণ বিষণ্ণ লাগছে। গায়ের টি শার্টটাও কুচকানো। মাহাত এসে দৃশ্যের হাত ধরে নাবিলাকে বলল, নাবিলা, তুমি এই জায়গাতে দাঁড়াও। তোমার বোনের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। নাবিলা মাহাতের চোখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারল না, কারণ মাহাতের দুই চোখ অসম্ভব লাল হয়ে আছে। মাহাত দৃশ্যকে বাইকের কাছে এনে একরকম ছুঁড়ে মারল। দৃশ্য পড়ল সোজা বাইকের উপর। ভয়ে দৃশ্যের পুরো শরীর কাঁপছে। মাহাত দৃশ্যকে বাইকের সাথে চেপে ধরে বলল, ফাজলামি করছিস আমার সাথে? সমস্যা কি তোর? বাসা থেকে বের কেন হচ্ছিস না? আমার মুখোমুখি হওয়ার ভয়ে পাশে বসে আছিস? কত হাজারবার কল করেছি দেখিসনি? দৃশ্য ভয়ে ভয়ে বলল, আমি তো সেদিনেই বলে দিয়েছি আমি এই সম্পর্ক আর রাখতে চাই না। তাহলে বারবার কল কেন দিচ্ছ? সম্পর্ক রাখতে চাস না মানে? ফাজলামি করছিস? তুই বললেই সম্পর্ক শেষ হয়ে যাবে? আমার ভালোবাসার কোনো মূল্য নেই। আমি না চাইলে তুই এই সম্পর্ক থেকে বেরোতে পারবি না। দৃশ্য কিছুটা রেগে বলল। জোর করে সম্পর্ক রাখতে চাইছো? মাহাত রেগে দৃশ্যের চুলের মুঠি ধরে নিজের কাছে এনে বলল, হ্যাঁ চাইছি, দরকার পড়লে তাই করব। তুই শুধু আমার বউ হবি, এটা মাথা ঢুকে রাখ। আমি তোকে ছাড়ছি না। আমি তোমাকে বিয়ে করব না। কেন পেছনে পড়ে আছো আমার? শরীরের জন্য? শরীর চাই তো তোমার? মাহাত নিজের রাগকে আর কন্ট্রোলে রাখতে পারেনি। পরপর দুইটা চর বসিয়ে দেয় দৃশ্যের গালে। তার ভেতরটা ফেটে যাচ্ছে। এই মেয়ে এমন কি করে বলতে পারে? মাহাতের দুই চোখ ভিজে ওঠে। এতক্ষণ দূরে দাঁড়িয়ে নাবিলা সব দেখছিল। তাদের কথা কিছুই শুনতে পারছিল না, তবে বুঝতে পারছে বেশ বাঘ বিতণ্ডা হচ্ছে। তবে দৃশ্যের গায়ে হাত তোলা দেখে আর নিজেকে আটকাতে পারল না। সে দৌড়ে গেল দৃশ্যের কাছে। দৃশ্য থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে গেল। তার পুরো মাথা ঘুরছে। এমন জোরে কেউ থাপ্পড় দেয়? নাবিলা দৃশ্যকে চাপতে ধরল। মাহাত অন্য দিকে তাকিয়েছিল। এবার দৃশ্যের দিকে তাকাতেই নাবিলা আর দৃশ্য দুইজনই অবাক হলো। মাহাত কাঁদছে। তার দুই চোখ অশ্রুসিক্ত। মাহাত ভাঙা গলায় রেগে বলল, আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোর কাছে। আমি তোর শরীর চাই। এই চিনেছিস আমাকে? এতদিনের সম্পর্কে কোনোদিন বলতে পারবি তোকে আমি বাঁচা হয়ে ছুঁয়েছি কিনা? আরে এমন সুযোগ অনেক ছিল। আমি চাইলে তোর শরীর পেতে পারতাম। কতবার তুই নিজের থেকে আমাকে নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিস, বরং আমি তোকে থামিয়েছি। তোকে আমি কখনোই এইভাবে চাইনি। আমি সবসময় সম্পর্কের বৈধতা চেয়েছি। সম্পর্কের শুরু থেকে আমি ক্লিয়ার ছিলাম যে তুই আমার বউ হবি। আজ মনে হচ্ছে তোকে ভালোবাসে আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। আর তার চাইতেও বড় ভুল ছিল আমার বাবাকে তোর বাড়িতে পাঠানো। শুধুমাত্র তোর কথা ভেবে তোর বাপ ভাইকে আমি কিচ্ছু বলিনি। না হলে আমার বাবা আর চাচুকে অপমান করার জন্য তোর 14 গোষ্ঠীকে আমি মাটির নিচে পুঁতে ফেলতাম। পাগলের মতো ভালোবাসি আমি তোকে। তুই এখন বলছিস কোনো সম্পর্ক রাখবি না। আমার অনুভূতিকে নিয়ে তুই খেলছিস। তুই কোনোদিন আমাকে ভালোই বাসিসনি। আমি মাহাত কি জিনিস তুই এখনো চিনিসনি। একদম মেরে ফেলবো তোকে আমি। আমাকে শেষ করে দিয়ে তুই সুখে থাকবি সেটা আমি কখনোই হতে দেব না। তোর মতো নাটকবাজ মেয়েদের কি করে সোজা করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। রাগে মাহাতের পুরো শরীর কাঁপছে। আজ হয়তো সে দৃশ্যকে শেষ করে দিতে দুইবার ভাববে না। মাথা ঠিক মতো কাজ করছে না। দৃশ্য রাস্তায় পড়ে কাঁদছে। অশ্রু যেন কোনো বাঁধ মানছে না। নাবিলা দৃশ্যকে চাপটে ধরে আছে।
এতক্ষণ সব সহ্য করলেও আর পারল না। রেগে মাহাতকে উদ্দেশ্য করে বলল, অনেক বলেছেন ভাইয়া, আর একটা বাজে কথা বলবেন না। কি ভাবেন নিজেকে, রোমিও? শুধু আপনি ভালোবাসতে জানেন, আর এই মেয়েটা আপনাকে ভালোবেসে কতটুকু সহ্য করছে দেখতে চান? তাহলে দেখেন। কথাটা বলেই দৃশ্যের গলা থেকে ওড়নাটা সরিয়ে ফেলল। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় দৃশ্যের গলা ও কাঁধে বেশ কয়েকটা মোটা কালো দাগ দেখা গেল। দৃশ্য মাথা নিচু করে বসে আছে। নাবিলা এখানেই থামল না, দৃশ্যকে জোর করে দাঁড় করিয়ে পিছনে ঘুরিয়ে পিঠের দিকে জামার চেইনটা এক টানে খুলে ফেলল। জামাটা কাঁধ থেকে কিছুটা নামিয়ে বলল, দেখুন